রিউমেটিক হার্ট ডিজিজের সেকেন্ড পার্ট লেকচারে সবাইকে স্বাগতম। এর আগে রিউমেটিক হার্ট ডিজিজ সম্পর্কে আমি ফার্স্ট পার্ট লেকচার দিয়েছিলাম, তো আজকে সেটারই কন্টিনিউশন, দ্যাট ইজ সেকেন্ড পার্ট। সো ইনভেস্টিগেশন, আমরা রিউমেটিক হার্ট ডিজিজে কি কি ইনভেস্টিগেশন করতে পারি। একটা হচ্ছে টু সি দ্য এভিডেন্স অফ সিস্টেমিক ইলনেস, দিস ইজ নন স্পেসিফিক। সিস্টেমিক ইলনেস দেখার জন্য আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমরা সিবিসি, ইএসআর অ্যান্ড সিআরপি দেখতে পারি। সিবিসি করলে আমরা লিউকোসাইটোসিস পাবো, ইএসআর এর ক্ষেত্রে রেইজড ইএসআর অ্যান্ড সিআরপি এর ক্ষেত্রে ইনক্রিজ সিআরপি। এইগুলো হচ্ছে আমাদের সিস্টেমিক ইলনেস ইন্ডিকেট করবে। সো এভিডেন্স অফ প্রিসিডিং স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, দ্যাট ইজ স্পেসিফিক। আমরা কি করতে পারি, সেখানে আমরা থ্রোট সোয়াব কালচার করতে পারি। এখানে কালচার করলে আমরা গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই পেতে পারি। এছাড়াও পেশেন্টের যে ফ্যামিলি মেম্বার্স, ইনফেক্টেড যে পেশেন্ট রয়েছে তার ফ্যামিলি মেম্বার্স যাদের সাথে কন্ট্যাক্টে এসেছে তাদেরও আমরা এই থ্রোট সোয়াব কালচার করতে পারি। এরপর অ্যান্টিস্ট্রেপ্টোলাইসিন ও অ্যান্টিবডি অর্থাৎ এএসও টাইটার আমরা দেখতে পারি, সেখানে রাইজিং টাইটার অথবা লেভেল 200 ইউনিটের বেশি হতে পারে ইন কেস অফ অ্যাডাল্ট, অথবা 300 ইউনিটের বেশি হতে পারে ইন কেস অফ চিলড্রেন। So this is specific for evidence of preceding streptococcal infection. এগুলো দেখার জন্য আমরা এই জিনিসগুলো করতে পারি। So what are the evidence of carditis? The carditis দেখার জন্য আমি কি করতে পারি? First of all, একটা চেস্ট এক্সরে করা যেতে পারে, সেখানে আমরা কার্ডিওমেগালি পেতে পারি বা পালমোনারি কনজেশন থাকতে পারে। এছাড়া ইসিজি করা যেতে পারে, ইসিজি করলে আমরা ফার্স্ট and rarely second degree AV block. This is very important viva question, যে রিউমেটিক হার্ট ডিজিজে কোন কোন ধরনের হার্ট ব্লক হতে পারে। একটি হচ্ছে ফার্স্ট ডিগ্রি হতে পারে অথবা সেকেন্ড ডিগ্রি হতে পারে, কিন্তু সেকেন্ড ডিগ্রিটা ভেরি রেয়ার। এছাড়াও ফিচার্স অফ পেরিকার্ডিটিস থাকতে পারে, টি ওয়েভ ইনভার্সন, রিডাকশন ইন কিউআরএস ভোল্টেজ, এগুলো হতে পারে। ইকোকার্ডিওগ্রাফি বলে কার্ডিয়াক ডাইলেটেশন এন্ড ভালভ অ্যাবনর্মালিটি যদি থাকে তাহলে সেগুলো আমরা পেতে পারি। সো দিস আর দ্য ইনভেস্টিগেশনস ফর রিউমেটিক হার্ট ডিজিজ। এরপরে ম্যানেজমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বোথ ক্লিনিক্যাল অ্যান্ড অলসো ফর একাডেমিক পারপাস। যে অ্যাকুট অ্যাটাকের ক্ষেত্রে আমরা কি দিব। সিঙ্গেল ডোজ অফ বেঞ্জালপেনিসিন 1.2 মিলিয়ন ইউনিট আইএম, অর্থাৎ ইন্ট্রামাস্কুলারে আমরা 1.2 মিলিয়ন ইউনিটের বেঞ্জালপেনিসিন সিঙ্গেল ডোজ দিতে পারি, অথবা যদি পেশেন্ট যদি ইনজেকশন নিতে রাজি না হয় তাহলে সেক্ষেত্রে ওরাল অপশন রয়েছে, সেগুলো আমরা ওরাল ফেনক্সিমেথাইলপেনিসিন 250 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 10 ডেজ, অর্থাৎ ফেনক্সিমেথাইলপেনিসিন 250 মিলিগ্রাম 6 আওয়ারলি, দ্যাট ইজ দিনে 4 বার 10 দিন খাবে। আর যদি পেনিসিলিন অ্যালার্জিক থাকে তাহলে ইরিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে। এরপর সেকেন্ডারি প্রিভেনশন, আমরা কিভাবে সেকেন্ডারি প্রিভেনশন করতে পারি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডারি প্রিভেনশন ভাইভাতে খুব ভালোভাবে ধরা হয়, পেডিয়াট্রিক্স মেডিসিন দুই ক্ষেত্রেই এটা খুব ভালোভাবে পড়ে যেতে হবে। তো একটা করতে পারি, সেটা হচ্ছে বেঞ্জাথিন পেনিসিলিন 1.2 মিলিয়ন ইউনিট আইএম মান্থলি, অর্থাৎ মাসে একটা করে ইনজেকশন নেবে, অনলি সিঙ্গেল ইনজেকশন পার মান্থ, এবং এটি হবে ইন্ট্রামাস্কুলার। আর যদি পেশেন্ট ইনজেকশন নিতে না চায় তাহলে সেক্ষেত্রে ওরাল অপশন রয়েছে, সেটা হচ্ছে ফেনক্সিমেথাইলপেনিসিন 250 মিলিগ্রাম 12 আওয়ারলি, অর্থাৎ দিনে দুটো করে। এখন এই প্রিভেনশনটা কতদিন চলবে, এই যে ইনজেকশন অথবা ওরাল ফর্মে এই প্রিভেনশন কতদিন চলবে, কতদিন পেশেন্ট মাসে একটি করে ইনজেকশন নেবে, অথবা কতদিন পেশেন্ট এই মুখে খাওয়ার যে ওষুধটা দিনে দুই বেলা করে, এটা কতদিন চলবে, কতদিন এই ওষুধটা তারা কন্টিনিউ করবে। এটা হচ্ছে কন্টিনিউ আপ টু 5 years after last attack or up to 21 years of age or whichever is longer, অর্থাৎ লাস্ট অ্যাটাক হওয়ার পর থেকে 5 বছর, অথবা পেশেন্টের বয়স 21 বছর হওয়া পর্যন্ত, অথবা এই দুটোর মধ্যে যেটা বেশি সেই পর্যন্ত পেশেন্টের ট্রিটমেন্ট চলবে। তো এটা ক্লিয়ার করার জন্য আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, যে যখন লাস্ট অ্যাটাক হলো তখন পেশেন্টের বয়স 10 বছর, তাহলে কি হবে, তাহলে 10 যোগ 5, তাহলে 15 বছর পর্যন্ত পেশেন্টের ট্রিটমেন্ট চলবে যদি আমরা এই অপশনটা ইউজ করি। আর যদি 21 বছর বয়স পর্যন্ত আমরা ট্রিটমেন্ট চালাই তাহলে পেশেন্ট টোটাল কতদিন ট্রিটমেন্ট পাচ্ছে, 10 থেকে 21 বছর, মোটামুটি 11 বছর। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেশি, সেটা হচ্ছে এই অপশনটা বেশি, তাহলে পেশেন্টের 21 বছর বয়স হওয়া পর্যন্ত ট্রিটমেন্ট চলবে।
আরেকটা एग्जांपल দেই, সাপোজ পেশেন্টের যখন লাস্ট অ্যাটাক হয় তখন পেশেন্টের বয়স 20 বছর, তাহলে 20 যোগ 5 মানে এই অপশনটা ইউজ করলে আমরা 25 বছর বয়স পর্যন্ত পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, তাহলে ট্রিটমেন্ট পাচ্ছে 5 বছর। আর এই অপশন যদি আমরা ব্যবহার করি অর্থাৎ 21 বছর বয়স হওয়া পর্যন্ত, তাহলে পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে টোটাল অনলি 1 ইয়ার, অর্থাৎ লাস্ট অ্যাটাকে পেশেন্টের বয়স ছিল 20 বছর, তাহলে 21 বছর বয়স পর্যন্ত যদি আমরা ট্রিটমেন্ট চালাই তাহলে পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে অনলি 1 বছর। কিন্তু এই অপশন যদি ইউজ করি তাহলে পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে 5 বছর, তাহলে এক্ষেত্রে কোনটা বেশি হচ্ছে? এই 5 বছর। তাহলে এই অপশনটা আমাদেরকে এখন ইউজ করতে হবে। এই জন্য বলা হচ্ছে যে হুইচ এভার ইজ লঙ্গার, যে দুটোর যেটা বেশি হয় সেই পর্যন্ত পেশেন্টের ট্রিটমেন্ট চলবে। এরপরে যদি পেশেন্টের কার্ডাইটিস অলরেডি ডেভেলপ করে, যে পেশেন্টের কার্ডাইটিস ডেভেলপ হয়ে গেছে, তাহলে এই ট্রিটমেন্টটা প্রিভেনশনটা চলবে 10 ইয়ার্স আফটার লাস্ট অ্যাটাক, অর্থাৎ শেষ অ্যাটাক হওয়ার পর থেকে 10 বছর পর্যন্ত চলবে, অথবা আপ টু 40 ইয়ার্স অফ এজ, বা পেশেন্টের বয়স 40 বছর বয়স হওয়া পর্যন্ত চলবে, অথবা এই দুটোর মধ্যে যেটা বেশি। হ্যাঁ, তাহলে এই দুটো কিন্তু আমাদের ঠিক এই পূর্বের নিয়মেই কিন্তু ক্যালকুলেট করে বের করতে হবে, দুটোর কিন্তু একই নিয়ম। তো এইভাবে কিন্তু আমরা এটা ক্যালকুলেট করে বের করতে পারি। এই ক্যালকুলেশনটা খুব ক্লিন কাট ভাবে বুঝতে হবে। রিউমেটিক হার্ট ডিজিজ সেকেন্ড পার্ট লেকচার আজকে এই পর্যন্তই। রিউমেটিক হার্ট ডিজিজের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট যে দুটো লেকচার আমি দিলাম, এই দুটো লেকচারে আমি আশা করছি এমবিবিএস লেভেলের ভাইভা কোশ্চেন, রিটেন কোশ্চেন, অস্টি কোশ্চেন, মেডিসিন অর পেডিয়াট্রিক্স আমি ম্যাক্সিমাম কভার করার চেষ্টা করেছি, এবং রেসিডেন্সি পরীক্ষার জন্য কিন্তু রিউমেটিক হার্ট ডিজিজ খুবই ইম্পর্টেন্ট। সো আমি আশা করি আমি ম্যাক্সিমাম কাভারেজ ইনফরমেশন কভার করতে পেরেছি। তো আজকের লেকচারটি এ পর্যন্তই। রিউমেটিক হার্ট ডিজিজ এর লেকচার এই দুটো পার্টেই মোটামুটি শেষ। ফার্স্ট পার্টটা আপনারা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।